সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। আমি 2019-20 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত বেশ কয়টা ক্লাসে আমি তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পড়িয়েছিলাম। আজ আমি পড়াবো পঞ্চম অধ্যায়, কর্মী সংস্থান। চতুর্থ অধ্যায় ছিল সংগঠিতকরণ। ওই অধ্যায়টা একটু জটিল এবং বড় হওয়াতে আমি ওটার উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। যদিও প্রত্যেকটা ক্লাসই আমাদের পুনঃআলোচনা, আজও পুনঃআলোচনা কর্মী সংস্থানের। আমি আজ কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আজকে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ এগুলো আমরা ক্লাসে অনেকবার পড়িয়েছি, অনেকবার পরীক্ষা নিয়েছি। তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো এবং যে পরীক্ষাগুলো ছিল ওগুলো প্রত্যেকটা আমরা এগুলো সব পড়েছি। তা আজকে আমরা এখানে শেষ করব। আশা করি তোমরা খেয়াল করবে এবং আমার সাথে থাকবে। আমি প্রথমেই তোমাদের কিছু প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে। দেখো প্রশ্নগুলো, দেখো। প্রথমে আমি লিখেছি HRM এর পূর্ণরূপ কি। এটা বলার আগে আমি বলছি কর্মী সংস্থান কি। কর্মী সংস্থান হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টি ও সংরক্ষণের লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। আর যে বিভাগ এই কাজগুলো করে থাকে সেই বিভাগকেই বলা হয় HRM অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি দেখছি? প্রতিষ্ঠানের জন্য একটা দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গঠন, সংরক্ষণের লক্ষ্যে মানব সম্পদ পরিকল্পনা, কর্মী সংস্থান, সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন এবং মূল্য ও সুযোগ সুবিধা প্রদান সহ জনশক্তির ব্যবস্থাপনাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। আমাদের অধ্যায়ের নাম কর্মী সংস্থান। এই সাথে আমরা HRM এটা কি এবং এর পূর্ণরূপ কি এটা জানলাম। এখন কর্মী সংস্থান কি আমি তাও বলেছি। এরপরে আসো কর্মী সংস্থানের পরবর্তী যে প্রশ্নগুলো আমাদের একটার পর একটা আসবে সেগুলো নিয়ে আলোচনা। কর্মী সংস্থান আসলে একটা প্রক্রিয়া। একজন কর্মী একটি প্রতিষ্ঠানে নিয়োগ থেকে শুরু করে এবং নিয়োগের পরবর্তী যতগুলো ধাপ আছে কর্মীকে নিয়ে কর্মীর অবসর গ্রহণ পর্যন্ত প্রত্যেকটা কাজই কর্মী সংস্থানের আওতাধীন। নিয়োগের আগেও কিন্তু বেশ কিছু কাজ কর্মী সংস্থান বা HRM ডিপার্টমেন্টটা করে থাকে। যেমন কি পরিমাণ কর্মী প্রয়োজন সেটা রিকুইজিশন দেওয়া এবং কর্মীকে বিভিন্ন উৎস থেকে আহ্বান করে এনে তাদের নির্বাচনের জন্যে বা তাদের যোগ্যতা যাচাই করা, এগুলো কিন্তু নিয়োগপূর্ব কিছু কাজ। এখন কর্মী সংস্থান কি করে? নিয়োগ পূর্ব এবং নিয়োগ পরবর্তী প্রত্যেকটা কাজই করে থাকে। তাহলে কর্মী সংস্থান কি আমরা নিশ্চয়ই বুঝছি। আর আরেকটু বলে রাখি, কর্মী সংস্থান হচ্ছে ব্যবস্থাপনা যে চক্র, ব্যবস্থাপনার যে কাজগুলো তার তৃতীয় ধাপ। আচ্ছা, এখন আমি বললাম কর্মী সংস্থান হচ্ছে একটা প্রক্রিয়া। ওই প্রক্রিয়াগুলো নিয়ে আমি একটা একটা করে এখন আলোচনা করছি। দেখো, এরপরে এসছে কর্মী সংগ্রহ কাকে বলে। কর্মী সংস্থানেরই প্রথম যে প্রক্রিয়ার প্রথম যে কাজ সেটা হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কি? প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী জোগাড় করা। তাহলে আরেকটু সুন্দর করে বললে আমরা কি বলতে পারি? সম্ভাব্য চাকরি প্রার্থীদের
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আসার কাজকে কর্মী সংগ্রহ বলে। কিসে? নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে। তাহলে কি সম্ভাব্য চাকুরি প্রার্থীদের আমরা যখন নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসব তখন সেটা হচ্ছে কর্মী সংগ্রহ। এই কর্মী সংগ্রহকে আমরা দুটো ভাগে ভাগ করি। এটাকে আমরা বলি কর্মী সংগ্রহের উৎস। কর্মী সংগ্রহের উৎস কি? দুটো, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস কি? প্রতিষ্ঠানে যারা কর্মরত কর্মী তাদের মধ্য থেকে অথবা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ যদি করা হয়ে থাকে সেটাকে বলা হয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস। এটা যেমন পদোন্নতি, যারা নিচের স্তরে কাজ করছেন তাদেরকে পদোন্নতি দিয়ে উপরের কোনো স্তরে নিয়োজিত করা, নতুন করে নিয়োগ করা। তারপরে আবার নিয়োজিত যারা কর্মী আছে তাদের সুপারিশে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে যদি কর্মী সংগ্রহ করা হয়। আবার শ্রমিক যারা আছে, যে শ্রমিক সংঘের সুপারিশে অনেক সময় কর্মীদের সংগ্রহ করা হয়। এই তিনটাই হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এরপরে আসছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস কি? অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উৎস থেকে যখন কর্মী সংগ্রহ করা হয় তখন তাকে বাহ্যিক উৎস বলে। এখন প্রতিষ্ঠানের অন্য কোনো উৎস বলতে আমরা শুধু প্রতিষ্ঠানের ভেতরে কোনো উৎসকে বোঝাবো না, প্রতিষ্ঠানের বাইরে পুরো দেশ জুড়ে যে উৎসগুলো আছে। যেমন চাকুরি সন্ধানী বিভিন্ন কেন্দ্র থাকে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো চাকুরি প্রতিষ্ঠান গিয়ে তাদের সম্ভাব্য চাকুরি প্রার্থীকে খুঁজে আনতে পারে। তারপর চাকুরি বিনিয়োগ কেন্দ্র থেকে আনতে পারে, বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আনতে পারে, বা বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ করতে পারে। বিজ্ঞাপন টিভি বলো, তারপরে পেপার, বিভিন্ন সাময়িক পত্রিকা, এগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ করা যেতে পারে। এখন আমরা কি বললাম? কর্মী সংগ্রহের দুটো উৎস কথা বলেছি। এই যেখানে প্রশ্ন আছে কর্মী সংগ্রহের উৎসগুলো কী কী, এটা কিন্তু ছোট প্রশ্ন। আমি যেটা আলোচনা করলাম সেটা বিস্তারিত আলোচনা করলাম, এখান থেকে তোমরা অনেক ছোট প্রশ্ন উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের মধ্যে পার্থক্য করো। আমি যে কথাগুলো এখন বললাম এগুলো খুব মনোযোগ দিয়ে কয়েকবার শুনলে তোমরা এই পার্থক্যটা খুব সহজে করতে পারবে। আমি 5 নাম্বার পর্যন্ত আলোচনা শেষ করেছি। এখন আসো 6 নাম্বারে কর্মী নির্বাচন। এগুলো আমি প্রশ্নগুলি এরকম করে সাজিয়েছি যে কর্মী সংস্থানের এক একটা প্রক্রিয়া বা ধাপ অনুযায়ী আমি প্রশ্নগুলো সাজিয়েছি। এরপর কি? কর্মী নির্বাচন কি? আমরা যে কর্মী সংগ্রহ আলোচনা করলাম, কর্মী সংগ্রহের মাধ্যমে কি আমরা কর্মীকে যোগ্যতা বাছাইয়ের জন্যে আহ্বান করি। এবং নির্বাচন কি? নির্বাচন হচ্ছে যোগ্যতা বাছাইয়ের একটি প্রক্রিয়া যার মাধ্যমে আহ্বানকৃত কর্মীদের যোগ্যতা বাছাই করা হয় নির্বাচনের জন্য। এখন নির্বাচন কি? প্রতিষ্ঠানের জন্যে সংগৃহীত যে কর্মী বা কর্মী সংগ্রহ প্রক্রিয়ার আগত যে কর্মীরা, যে আবেদনকারীরা বা চাকুরি প্রার্থীরা, তাদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই এবং অভ্যন্তরীণ উৎস থেকে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্দিষ্ট করার প্রক্রিয়াকেই বলে নির্বাচন। এই নির্বাচনের একটা পদ্ধতি আছে, কিছু পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। যেমন প্রথমত আবেদনপত্র গ্রহণ ও বাছাই। 2 নম্বর নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইস্যু। 3 নিযুক্তি পরীক্ষা গ্রহণ। এই 3-এর ভেতরে আমরা আরও কিছু পয়েন্টে ছোট ছোট করে এগুলোকে ভাগ করতে পারি। যেমন যোগ্যতা পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা। তারপরে আমরা 4-এ যাই। 4 হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ। 5 প্রাথমিক নির্বাচন। 6 ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। 7 ডাক্তারি পরীক্ষা। 8 চূড়ান্তভাবে নির্বাচন। আমি এখানে
একটা প্রক্রিয়া পুরো আলোচনা করলাম পয়েন্ট ওয়াইজ, এগুলো কিন্তু বইয়ে আছে, আমি বারবার তোমাদের পড়িয়েছি, তোমরা ওগুলো একটু বইয়ে দেখে নেবা, তাহলে প্রক্রিয়ার ভেতরে যে ছোট ছোট প্রশ্নগুলো এগুলো তোমরা সহজেই পারবা। এরপর আসো কিভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি যে পয়েন্টগুলো তোমাকে এখন একটা একটা করে বললাম, প্রায় 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টই হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো। তোমরা বইয়ে এগুলো দেখবা এবং আমার কথার সাথে মিলিয়ে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবা। এরপর কি সাক্ষাৎকার কি, প্রবণতা পরীক্ষা কি, এগুলো আমি এখন আলোচনা করেছি। সাক্ষাৎকার কি, যখন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণের পর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়ে থাকে। অবশ্যই লিখিত পরীক্ষার ফলাফল প্রদানের আগেও সাক্ষাৎকার নেওয়া যায়, কখনো কখনো নেওয়া যায়, সেক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা খুব একটা জরুরি থাকে না। তাহলে সাক্ষাৎকার কি, নিয়োগের জন্য লিখিত পরীক্ষার পর অথবা আগে যখন প্রার্থীদের সাথে তাদের সাথে মুখোমুখি কোনো আলোচনা করা হয় সেটাকে বলা হয় সাক্ষাৎকার। এরপর এসছে কি প্রবণতা পরীক্ষা। কি প্রবণতা পরীক্ষা হচ্ছে ঝোঁক বা তাদের প্রবণতা মূল্যায়ন করা। এইরূপ পরীক্ষা যারা কর্মীর ঝোঁক, প্রবণতা এবং কোনো কাজের জন্যে সে কতটুকু আগ্রহী তা পরিমাপ করা হয়। কাজের প্রতি অনাগ্রহী কোনো কর্মীকে নিয়োগ করা হলে তার নিকট হতে দক্ষতার প্রত্যাশা করা যায় না। এই জন্যে প্রবণতা একটা পরীক্ষা, যেটা প্রত্যেক চাকরি প্রার্থীকে তার চাকরি জীবনে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এরপরে কি যথাযথ কর্মী নির্বাচন প্রক্রিয়া দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে সাহায্য করে। কর্মী নির্বাচন প্রতিষ্ঠানে, আচ্ছা আবার বলছি, যথাযথ কর্মী নির্বাচন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে সাহায্য করে। এটা গুরুত্বের সাথে মিল রেখে আলোচনা করতে হবে। কর্মী নির্বাচনের গুরুত্ব কী। কর্মী নির্বাচন যখন যথাযথ হয়, যোগ্য কর্মী যখন আমরা নির্বাচন করতে পারি, তখন নিশ্চয়ই এই যোগ্য কর্মীরা একত্রে একটি প্রতিষ্ঠানকে দক্ষতা চরম পর্যায়ে নিতে পারে এবং এরাই দক্ষ কর্মী বাহিনী হিসাবে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়। তাহলে কি যথাযথ কর্মী নির্বাচন, যথাযথ বলতে আমরা যখন কর্মী নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পাদন হবে এবং ওভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে, তখন নিশ্চয়ই একটা দক্ষ বাহিনী গড়ে তুলবে প্রতিষ্ঠানে। আচ্ছা, এটা আমি উত্তর পেলাম। এরপর এসছে কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। আমরা জানি কর্মী নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রার্থীর মধ্য থেকে কিছু প্রার্থীকে নেওয়া হয় যারা যোগ্য, আর অন্য সব বাদ পড়ে। এই জন্যই সবসময় বলা হয় কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া। যেখানে পাশাপাশি যদি কর্মী নিয়োগকে আমরা চিন্তা করি, কর্মী নিয়োগ আরও ধনাত্মক, কারণ কর্মী নিয়োগে সরাসরি এরা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে গেল। আর নির্বাচনের মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানে এসেও ওরা ফেরত যায়, যেহেতু আমরা সব কর্মীকে নিয়োগ দিতে পারি না বা যোগ্যতা খুঁজে না পাওয়ার জন্যে আমরা কিছু সংখ্যক কর্মী রেখে বাকি কর্মীদেরকে ফেরত পাঠিয়ে দিতে হয়। এই জন্যই এটাকে বলে নির্বাচন প্রক্রিয়া একটি ঋণাত্মক প্রক্রিয়া। আর পাশাপাশি যদি আমরা কর্মী সংগ্রহ চিন্তা করি, তখন সেটা আরও বেশি ধনাত্মক, কারণ আমরা অনেক বেশি পজিটিভ চিন্তা করে অনেক কর্মীকে আহ্বান করি, অনেক প্রার্থীকে আহ্বান করি, সেখান থেকে কিছু নেগেটিভ ফেলে দিয়ে যোগ্য কর্মী আমরা নির্বাচন করি, আর নিয়োগ আরও বেশি কি ধনাত্মক। তাহলে দুপাশে ধনাত্মক, মাঝখানে কর্মী নির্বাচনটা হচ্ছে ঋণাত্মক। আশা করি বুঝছো। এরপর আসো পদোন্নতি বলিতে কি বোঝায়। পদোন্নতি কি, আমরা কর্মী সংস্থানে কি করলাম, কর্মী সংগ্রহ করলাম, কর্মী নির্বাচন করলাম, এখন আমরা কর্মীকে নিয়োগ দিয়েছি। কর্মী নিয়োগ দেওয়ার পরে যখন চাকরি স্টার্ট করে ফেলবে, তখন কি হয়, তাদের পদ কি ওটা জানলো, এবং পদের পরে পদোন্নতি কি সেখানে চলে আসে। একসময় কাজ করতে করতে কর্মীদের পদোন্নতি দেওয়ার সময় হয়। এখন পদোন্নতি কি,
পদোন্নতি বা পদোন্নয়ন বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ থেকে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নতি করাকে বোঝায়। তাহলে নিয়োগের পর চাকরিতে যখন প্রবেশ করে গেল, কয়েক বছর চাকরি করার পর তার পদোন্নতি প্রশ্ন আসে এবং পদোন্নতি দেওয়া হয়। তা আমি বললাম পদোন্নতি কি। আচ্ছা, এখন আসো পদোন্নতির ভিত্তি কি, কয়টি? পদোন্নতির ভিত্তি 3টি। একটি হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, একটি হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে, আর 3 নাম্বারটা হচ্ছে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে। আমরা এগুলি পড়েছি। 3টির মধ্যে কোনটি সবচাইতে বেশি গ্রহণযোগ্য? 3 নাম্বারটি, যেটি যোগ্যতা ও জ্যেষ্ঠতা, যে দুটার মাধ্যমেই পদোন্নতি দেওয়া হয় সেটা। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো 12, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সহজ কেন? আমরা জানি যখন একজন কর্মী অনেক দিন কাজ করে এবং তার পরবর্তী পদ কোনটি তার কাছে সেটা সুস্পষ্ট থাকে, সে কয়েক বছর চাকরি করলে, কত বছর চাকরি করলে সে পদের জন্য সে যোগ্য, সেটাও যখন সুস্পষ্ট থাকে, তখন পদোন্নতি নীতিমালায় জ্যেষ্ঠতার পদোন্নতিই সবচাইতে বেশি সহজ হয়। আর যোগ্যতা যখন আসে তখন কিন্তু ওই প্রার্থী কি পরিমাণ যোগ্যতা অর্জন করলো, তার প্রশিক্ষণ কয়টা, তার ডিগ্রি কয়টা, এগুলো অনেক কিছু বিচার বিবেচনায় আসে। তাহলে ওটার চাইতে যখন সিনিয়রিটিকে গুরুত্ব দেওয়া হয় এবং সিনিয়রিটির মাধ্যমেই পদোন্নতি ব্যবস্থা থাকে, তখন ওইটা সহজতর হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন আসো প্রশিক্ষণ বলিতে কি বোঝায়? প্রশিক্ষণ কি? একজন কর্মীকে যারা প্রতিষ্ঠানে নিয়োজিত, ওই ধরনের কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাদান কার্যক্রমকে প্রশিক্ষণ বলে। এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কেন প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। আমরা প্রথমেই বলছি যে কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধির জন্য। তাহলে একটা প্রতিষ্ঠানকে দক্ষ করার জন্যে দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন, এবং কর্মী বাহিনীকে দক্ষ করতে হলে প্রশিক্ষণ প্রয়োজন। এই জন্যই প্রতিষ্ঠানে কি প্রয়োজন? প্রশিক্ষণ অপরিহার্য বা প্রয়োজনটা অপরিসীম। আচ্ছা, এরপর একটা প্রশ্ন, প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে। হ্যাঁ, আমরা প্রশিক্ষণে বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা প্রশিক্ষণগুলো দিই। যারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী তাদেরকে আরও বেশি দক্ষ করার জন্যে, কার্যদক্ষতা বৃদ্ধির জন্য যেহেতু আমরা প্রশিক্ষণ দিই, তখন নিশ্চয়ই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে এবং আমরা প্রতিষ্ঠানে দক্ষ কর্মী বাহিনী গঠন করতে পারি। আচ্ছা, আমি এই পর্যন্ত সবগুলি ছোট প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা ছোট প্রশ্নই আসবে এবং প্রয়োগে এই ছোট প্রশ্ন সম্বলিত প্রশ্নগুলো দিয়েই প্রয়োগের প্রশ্ন তৈরি হবে। এখন ছোট প্রশ্ন উত্তর করতে তোমাদের যে প্রশ্নগুলি সহায়তা করবে, এরকম 3টা বড় প্রশ্ন আমি এখানে দিয়েছি। দেখো, কর্মী নির্বাচন প্রক্রিয়াটি আলোচনা করো। প্রক্রিয়াটি আলোচনা করো, এটা বইয়ে আছে, তোমরা আলোচনা, আমিও পড়েছি, ছোট করে তোমরা পড়ে নিবা। তারপর কর্মী পদোন্নতির ভিত্তিগুলো কি কি, আমি একটু আগে আলোচনা করলাম 3টি, ওই 3টি বই থেকে ভালো করে বারবার পড়বে যেন তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়। তারপরে আসো, কর্মী প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। এই 3টা বড় প্রশ্ন আমি কেন দিয়েছি? অনেকগুলো ছোট প্রশ্নের উত্তর যেন তুমি খুব সহজেই দিতে পারো, ছোট প্রশ্নের জন্য যেন তুমি নিজেকে তৈরি করতে পারো, এই জন্য এই 3টা বড় প্রশ্ন আমি দিয়েছি। এগুলি বই থেকে খুব ভালো করে পড়ে নিবা। প্রয়োজনে তোমরা যদি কিছু না বোঝো আমাকে নক করতে পারো অনলাইনে, অথবা আমার ফোন নাম্বারে তোমরা ফোন করে আমার সাথে যোগাযোগ রেখো। আমি আজকে কর্মী সংস্থানটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমরা ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে চলে যাব।